ঢাকা আসন 17, যে লড়াই বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। রাত গভীর হচ্ছে, ঢাকার রাজপথে থমথমে নীরবতা। কিন্তু এই নীরবতার আড়ালে যে ঝড় বইতে শুরু করেছে সেটা টের পাচ্ছেন শুধু তারাই যারা রাজনীতি বোঝেন। গুলশান বনানী ক্যান্টনমেন্ট জুড়ে এমন এক লড়াই শুরু হয়েছে যা হয়তো আগামীকালের বাংলাদেশের চেহারাটাই বদলে দেবে। কেউ ভাবেনি এমন হবে, কেউ কল্পনাও করেনি যে ঢাকা বিভাগ নামের এই দুর্গে এতটা বড় ফাটল দেখা দেবে। কিন্তু রাজনীতি এমনই, এখানে অসম্ভব বলে কিছু নেই, আর সেই অসম্ভবই আজ সম্ভব হতে চলেছে। গত সপ্তাহে যখন ন্যারেটিভ নামের সেই গবেষণা প্রতিষ্ঠানটি তাদের রিপোর্ট প্রকাশ করলো, তখন প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না, কারণ এই রিপোর্ট বলছে এমন কিছু যা বাংলাদেশের রাজনৈতিক পণ্ডিতদের ঘুম কেড়ে নিয়েছে। ঢাকা বিভাগে বিএনপি আর 1 নম্বরে নেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে ঢাকাকে বিএনপির অজেয় দুর্গ বলা হতো, সেই ঢাকায় এখন তারা দ্বিতীয় স্থানে, আর প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। এটা কোনো গল্প নয়, এটা পরিসংখ্যান, এটা বাস্তবতা। আর এই বাস্তবতার সবচেয়ে বড় শিকার হতে চলেছেন একজন মানুষ, তার নাম তারেক রহমান। সংখ্যাগুলো একবার মনোযোগ দিয়ে দেখুন। জামায়াতে ইসলামী পেয়েছে 33.6% সমর্থন, বিএনপি পেয়েছে 30.1%, জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি পেয়েছে 6.6%। মাত্র 3.5%-এর ব্যবধান মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু যারা রাজনীতি বোঝেন তারা জানেন এই 3.5% মানে মহাসমুদ্রের ব্যবধান। এই ব্যবধানে নির্ধারণ করে দেয় কে সরকার গড়বে আর কে বিরোধী দলে আসবে। আর এই পরিসংখ্যানের সবচেয়ে বড় প্রভাব পড়তে যাচ্ছে একটি আসনে, ঢাকা 17। গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসন। এখানে লড়ছেন স্বয়ং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার বিপক্ষে দাঁড়িয়ে আছেন জামায়াতের এক অন্যরকম মানুষ, ডাক্তার মোহাম্মদ খলিদুজ্জামান, একজন চিকিৎসক যিনি রাজনীতিতে এসেছেন মানুষের সেবা করতে। আর এখন এই দুইজনের মধ্যে যে যুদ্ধ চলছে সেটা নিয়ে পুরো দেশ উৎকণ্ঠায় আছে। কেন এমন হলো? কেন ঢাকার মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পেছনের দিকে ফিরে তাকাতে হবে। গত 15 বছর ধরে ঢাকায় বিএনপির কোনো দৃশ্যমান কার্যক্রম ছিল না। মানুষ যখন বিপদে পড়েছে তখন বিএনপির নেতারা কোথায় ছিলেন? কেউ জেলে, কেউ পলাতক। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। চাঁদাবাজি ছিল, টেন্ডারবাজি ছিল, দখলবাজি ছিল, কিন্তু জনসেবা সেটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর এই শূন্যতাই পূরণ করেছে জামায়াত। করোনার সময়ের কথা মনে করুন, পুরো দেশ যখন আতঙ্কে কাঁপছিল তখন রাজনীতিবিদরা কোথায় ছিলেন? বেশিরভাগই নিজেদের ঘরে পিপিআই পরে লুকিয়েছিলেন, কিন্তু সেই সময় জামায়াত ও শিবিরের কর্মীরা রাস্তায় ছিলেন। ডেঙ্গুর সময়ও তাই। 5 আগস্টের পর যখন পুরো দেশে বিশৃঙ্খলা নেমে এসেছিল, তখন ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে মন্দির পাহারা দেওয়া পর্যন্ত সব করেছে এই কর্মীরা। ঢাকার মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষ এসব দেখেছে, তারা ভোলেনি। ঢাকা 17 আসনের লড়াইটা আসলে দুই ব্যক্তির লড়াই নয়, এটা দুই দর্শনের লড়াই, দুই জীবনধারার লড়াই। একদিকে তারেক রহমান, বিএনপির উত্তরাধিকার, তার বাবা ছিলেন দেশের প্রধানমন্ত্রী, তার মা দলের চেয়ারপারসন, তিনি নিজেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হলো তিনি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন। গত অনেক বছর তিনি লন্ডনে ছিলেন, ভিডিও কনফারেন্সে দলকে নির্দেশনা দিয়েছেন, কিন্তু মাটির কাছে আসতে পারেননি। গুলশান বনানীর নতুন প্রজন্মের ভোটাররা তাকে চেনে শুধু স্ক্রিনের নেতা হিসেবে। সেই অর্গানিক সম্পর্ক, সেই হৃদয়ের টান যা একজন নেতার সাথে জনগণের থাকা উচিত, সেটা এখনো তৈরি হয়নি। অন্যদিকে ডাক্তার খালিদুজ্জামান, তিনি এই মাটির সন্তান, একজন পেশাদার চিকিৎসক যিনি সারা জীবন মানুষের সেবা করে কাটিয়েছেন। করোনার সময় যখন অনেক ডাক্তারই ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, তখন তিনি বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখেছেন। 5 আগস্টের বিপ্লবে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন তিনি। এই মানুষটাকে নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো দুর্নীতির অভিযোগ নেই, তার আছে শুধু সেবার ইতিহাস। আর গুলশানের উচ্চশিক্ষিত এলিট সমাজ একজন উচ্চশিক্ষিত ডাক্তারকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। তার ভদ্রতা, পেশাদারিত্ব এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে দলমতের ঊর্ধ্বে গ্রহণযোগ্য করে তুলেছে। ঢাকা 17 আসনের ভোটের চাবিকাঠি দুই জায়গায়, একটা হলো গুলশানের ড্রয়িং রুম, আর একটা হলো কাড়াইলের বস্তি। এই দুই জায়গার ভোটই নির্ধারণ করবে কে জিতবে আর কে হারবে। গুলশান বনানীর এলিটরা কি চায়? তারা চায় শান্তি, শৃঙ্খলা এবং ব্যবসা বান্ধব পরিবেশ। তারা বিএনপির অতীত আমলের কথা ভোলেনি। হাওয়া ভবনের কথা মনে আছে তাদের, চাঁদাবাজির কথা মনে আছে, রাস্তায় মাস্তানির কথা মনে আছে। সম্প্রতি বিভিন্ন জায়গায় বিএনপির দখলদারিত্বের যেসব খবর আসছে সেগুলো তাদের মনে আরো সেই পুরনো ভয় জাগিয়ে তুলছে। অন্যদিকে 5 আগস্টের পর জামায়াতের কর্মীরা যে সুশৃঙ্খল আচরণ দেখিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কাজ করেছে, সেটা এই উচ্চবিত্ত সমাজকে মুগ্ধ করেছে। ন্যারেটিভের রিপোর্ট অনুযায়ী উচ্চশিক্ষিত শ্রেণীতে জামায়াতের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। ডাক্তার খালিদুজ্জামানের ব্যক্তিত্ব এই শ্রেণীর সাথে মিলে যায়। তিনি তাদেরই একজন, তাদেরই মতো শিক্ষিত, ভদ্র এবং পেশাদার। কিন্তু আসল খেলাটা হবে কাড়াইল বস্তিতে। এখানে লাখো ভোটার বাস করে, ভাষানটেকের মানুষ এখানে ভোট দেয়। এই বস্তির মানুষের কাছে জামায়াত শুধু রাজনৈতিক দল নয়,
তারা এখানে মানবিক কাজ করে, বাইতুল মাল থেকে নিয়মিত বিধবা ভাতা দেয়, অসুস্থদের চিকিৎসায় সহায়তা করে, অভাবীদের সাহায্য করা হয়। ডাক্তার খালেদুজ্জামানের টিম এই বস্তির প্রতিটি অলিগলি চেনে। তারা এখানকার মানুষের নাম জানে, তাদের সমস্যা জানে। বিএনপি নেতারা এই বস্তিতে কখন আসেন? শুধু ভোটের সময়। ভোট শেষ হলে আর তাদের দেখা যায় না। তারেক রহমানের নিরাপত্তা প্রটোকল তাকে এই বস্তির মানুষের কাছে ঘেঁষতেই দেবে না। তিনি সেখানে যেতেও পারবেন না, যেতে চাইলেও। আর এই দূরত্বই বস্তির মানুষকে জামায়াতের দিকে ঠেলে দিচ্ছে। বস্তিবাসীদের মধ্যে একটা কথা চালু আছে, তারা বলে ডাক্তার সাহেব আমাদের বিপদের বন্ধু, অন্যদিকে তারেক সাহেব লন্ডনের বন্ধু। এই একটা লাইনেই বোঝা যায় মানুষের মনে কি চলছে। এনসিপি ফ্যাক্টরটাও এখানে গুরুত্বপূর্ণ। ঢাকায় এনসিপির সমর্থন 6.6%। ঢাকা 17 আসনে এই হার আরো বেশি হতে পারে। এই 6 থেকে 7% ভোটার কারা? এরা মূলত তরুণ, নর্থ সাউথ ব্রাক বা আইইউবির ছাত্র। এরা তারেক রহমানকে পুরনো ধাঁচের রাজনীতিবিদ মনে করে। এরা চায় স্মার্ট রাজনীতি, এরা চায় নতুন কিছু। বিএনপি যদি মনে করে এই তরুণরা তাদের পকেটে আছে, তাহলে তারা বড় ভুল করছে। এনসিপির এই আসনে কোনো প্রার্থী না থাকায় এই ভোট কোথায় যাবে সেটাই এখানের বড় প্রশ্ন। যদি তারা জামায়াতকে সমর্থন দেয়, তাহলে বিএনপির ভোট আরো কমে যাবে। গাণিতিক হিসাবটা একবার দেখুন। বিএনপির ভোট 30%, এনসিপি তাদের থেকে 3% কেটে নেবে, তাহলে থাকে 27%। অন্যদিকে জামায়াতের ভোট 33%, এর সাথে ভাসমান ভোট যোগ হলে সেটা দাঁড়াবে 38%। এই হিসাব বলছে জামায়াত 11% পয়েন্টে এগিয়ে আছে। এটা বিশাল ব্যবধান। একটা ভয়ঙ্কর প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে, যদি তারেক রহমান এই আসনে হেরে যান তাহলে কি হবে? এটা শুধু একটা আসনের পরাজয় হবে না, এটা হবে বিএনপির জন্য এক জাতীয় বিপর্যয়। সারা দেশের বিএনপি কর্মীদের মনোবল ভেঙে পড়বে, তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়বে, আর জামায়াত প্রমাণ করে দেবে যে জনগণ এখন আর পারিবারিক রাজনীতি চায় না। তারা চায় যোগ্যতা, সেবা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি। মাঠের জরিপ যা বলছে, ন্যারেটিভের ডাটা যা দেখাচ্ছে, কড়াইলের বাতাস যা ইঙ্গিত করছে, সবকিছুই একটা দিক নির্দেশ করছে, ডাক্তার খালেদুজ্জামানের দিকে। তারেক রহমান কি পারবেন শেষ মুহূর্তে কোনো আবেগের কার্ড খেলে এই বাজি উল্টে দিতে, নাকি গুলশানের মাটিতেই রচিত হবে বিএনপির স্বপ্নের সমাধি? 12 ফেব্রুয়ারি যেদিন ব্যালট পেপারে লেখা হবে এই প্রশ্নের উত্তর, সেদিন জানা যাবে ঢাকার মানুষ কি চায়। তারা কি চায় পুরনো রাজনীতির ধারাবাহিকতা, নাকি চায় নতুন কিছু? তারা কি চায় দূর থেকে নেতৃত্ব দেওয়া কাউকে, নাকি চায় তাদের পাশে থাকা কাউকে? এখন পর্যন্ত স্কোরবোর্ড যা বলছে সেটা বিএনপির জন্য সুখবর নয়। ডাক্তার খালেদুজ্জামান এগিয়ে আছেন, তবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। রাজনীতিতে শেষ মুহূর্তে অনেক কিছুই বদলে যেতে পারে, কিন্তু যা দেখা যাচ্ছে, যা শোনা যাচ্ছে, যা অনুভব করা যাচ্ছে, সবকিছুই বলছে এ লড়াই হবে অত্যন্ত কঠিন। কিন্তু এই কঠিন লড়াইয়ে কে জিতবে সেটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সাসপেন্স।